আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, নেতানিয়াহুকে ভোট দেবে না বেশিরভাগ ইসরায়েলি। এরপর জানিয়ে দেব জেলেনস্কির কাছে ক্ষমা চাইলেন বাইডেন। এদিকে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মহাকাশ কেন্দ্র নির্মাণ করছে ইরান। এরপর জানিয়ে দিব সমুদ্রপথে গাজায় আবারও ত্রাণ প্রবেশ করবে বলেছে ইসরায়েল। আরও জানিয়ে দিব ইউরোপের বিপর্যয়কর পরিস্থিতি নিয়ে আবারও সতর্কবার্তা পুতিনের। সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলি রাষ্ট্রদূতের আচরণে বিস্মিত জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। নেতানিয়াহুকে ভোট দেবে না বেশিরভাগ ইসরায়েলি। ইসরায়েলের বেশিরভাগ জনগণ আসন্ন নির্বাচনে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বা তাকে সমর্থনকারী কোনো দলকে ভোট দেবে না। ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল 12 শুক্রবার একটি জনমত জরিপে এমন ফলাফল দেখা গেছে বলে জানিয়েছে। খবর তুর্কি বার্তা সংস্থা আনাদোলুর। জরিপে দেখা গেছে ৬২% ভোটার ইসরায়েলের নেতা হিসাবে নেতানিয়াহুকে বা তাকে সমর্থন করে এমন কোনো দলের পক্ষে তাদের ভোট দেবেন না। ১৯% ভোটার নেতানিয়াহুর পক্ষে ভোট দিয়েছেন। বাকি ১৯% ভোটার এখনো সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছেন। জরিপে এও দেখা গেছে নেতানিয়াহু ব্লকের ভোটার হিসেবে পরিচিত এমন ৩০% ভোটার বলেছে তারা নেতানিয়াহু বা তাকে সমর্থনকারী কোনো দলকে ক্ষমতায় দেখতে চান না। গত ৭ অক্টোবর গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকে গাজায় বন্দী ইসরায়েলিদের মুক্তির জন্য আন্দোলন করে আসছে জিম্মিদের পরিবার ও সাধারণ জনগণ। এছাড়াও বিচার বিভাগের ক্ষমতা সীমিত করার বিতর্কিত আইন পাশের জন্য সমালোচনার মুখোমুখি হন নেতানিয়াহু। জেলেনস্কির কাছে ক্ষমা চাইলেন বাইডেন। ইউক্রেনে সামরিক সহায়তা পাঠাতে দেরি হয় ভলোদিমির জেলেনস্কির কাছে ক্ষমা চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সেই সঙ্গে তিনি নতুন করে $22.5 কোটি মার্কিন ডলার সামরিক সহায়তা দেওয়ার প্রস্তুতি নিয়েছে। নতুন প্যাকেজে গোলাবারুদ এবং বিমান ধ্বংসী ক্ষেপণাস্ত্র থাকবে বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়। ফ্রান্সের রাজধানী প্যারিসে শুক্রবার দুই নেতার বৈঠকে এসব কথোপকথন হয় বলে জানায় বিবিসি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের চূড়ান্ত পর্বে মিত্রবাহিনীর নরম্যান্ডি উপকূলে অবতরণ দিবসের ৮০তম বার্ষিকী উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশের নেতারা গত বৃহস্পতিবার ফ্রান্সে জড়ো হয়েছিলেন। ১৯৪৪ সালের ৬ জুন জার্মানির নাৎসি বাহিনীকে তাড়াতে মিত্রবাহিনীর প্রায় ১.৫ লাখ সেনা সমুদ্র ও আকাশপথে আক্রমণ করেছিলেন। ওই সব সেনাদের খুব বেশি জন আর বেঁচে নেই। যারা বেঁচে আছেন তাদের বেশিরভাগের বয়স ১০০ বছরের বেশি। তাদের সম্মান জানাতেই বিশ্ব নেতারা নরম্যান্ডিতে জড়ো হয়েছিলেন, যেখানে জেলেনস্কির সঙ্গে আলাপকালে সামরিক সহায়তা দিতে দেরি হওয়ার দায় মার্কিন কংগ্রেসের কয়েকজন রিপাবলিকান নেতার ওপর চাপিয়েছেন বাইডেন। বাইডেন জেলেনস্কিকে বলেছেন, যুক্তরাষ্ট্র আপনার পাশে থাকবে। আপনি মাথা নত করেননি, কোনোভাবে পিছু হটেননি, আপনি লড়ে যাচ্ছেন। এটা অসাধারণ, একেবারেই অসাধারণ। মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মহাকাশ কেন্দ্র নির্মাণ করছে ইরান। মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মহাকাশ কেন্দ্র নির্মাণ করেছে ইরান। দেশটির বন্দর নগরী চাবাহারে এই মহাকাশ কেন্দ্র নির্মাণ করা হচ্ছে। বৃহস্পতিবার ৬ জুন এক প্রতিবেদনে এ খবর জানায় ইরানের সংবাদ মাধ্যম তাসনিম নিউজ। প্রতিবেদনে বলা হয়, ইরানের যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ইসা জারিপুর
বিষয়টি নিশ্চিত করেছেন। সম্প্রতি সিস্তান ও বেলুচিস্তান সফরকালে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এরই মধ্যে কেন্দ্রটির ৫৬% নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। আগামী ২০২৫ সালের ফেব্রুয়ারির মধ্যে কেন্দ্রটি সম্পূর্ণভাবে চালু হবে। নির্মাণ সম্পূর্ণ হলেই তেহরান এই কেন্দ্র থেকে মহাকাশযান উৎক্ষেপণ করবে বলেও জানান এই মন্ত্রী। স্যাটেলাইট উৎক্ষেপণের ক্ষেত্রে অন্যান্য আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের সাথে একযোগে কাজ করবে। মহাকাশ কেন্দ্রটি দেশটির অর্থনীতিতে ভালো অবদান রাখবে বলে আশা করছেন বিশ্লেষকরা। সমুদ্রপথে গাজায় আবারও ত্রাণ প্রবেশ করবে বলেছে ইসরায়েল। মার্কিন নির্মিত ভাসমান বন্দর দিয়ে গাজায় আবারও মানবিক সহায়তা প্রবেশ করবে বলে জানিয়েছে ইসরায়েল। শনিবার ৮ জুন ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, কাঠামোর মেরামত শেষ হলে আগামী কয়েকদিনের মধ্যেই বন্দরটি দিয়ে ত্রাণ প্রবেশ করতে পারবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। শুক্রবার ইউএস সেন্ট্রাল কমান্ডো বলেছে, গাজার উপকূলের অস্থায়ী বন্দরটি পুনর্নির্মাণ করা হচ্ছে। এই বন্দর দিয়ে ত্রাণ প্রবেশ শুরু হওয়ার ২ সপ্তাহ পরে কাঠামোর কিছু অংশ ভেঙে গেলে সামরিকভাবে এটি সরিয়ে নেওয়া হয়। ৭ অক্টোবর শুরু হওয়া যুদ্ধে গাজায় যে মানবিক বিপর্যয় দেখা দিয়েছিল তা প্রশমনে মানবিক সহায়তা প্রবেশের জন্য অস্থায়ী এই বন্দরটি স্থাপন করা হয়। ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালিয়ে ১,২০০ জনকে হত্যা করেছিল। এর প্রতিক্রিয়ায় ওই দিনই গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে গাজায় এ পর্যন্ত ৩৬,০০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইউরোপের বিপর্যয়কর পরিণতি নিয়ে আবারও সতর্কবার্তা পুতিনের। ইউক্রেনে পুরোদমে যুদ্ধ শুরু করার পর মস্কো পরমাণু অস্ত্র ব্যবহার নিয়ে বারবার কড়া বার্তা দিয়েছে। সরাসরি না হলেও স্পষ্টভাবে ইঙ্গিত দিয়ে বলেছেন, যদি কেউ রাশিয়ার মতো পরমাণু শক্তিধর দেশকে পরাজিত করার চেষ্টা করে তবে বিপর্যয়কর পরিণতি ভোগ করতে হবে। এই বিপর্যয়কর পরিণতির আবারও বার্তা দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে সেটি ইউক্রেনকে নয়, পুরো ইউরোপকে। পুতিন বলেছেন, ইউক্রেনে জয়ী হতে রাশিয়ার পরমাণু অস্ত্র ব্যবহারের প্রয়োজন পড়বে না। গতকাল শুক্রবার সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামের একটি প্যানেল আলোচনায় পুতিনের সাক্ষাৎকার নেওয়া হয়। ফোরামের বার্ষিক এ আয়োজন রাশিয়ার দাভোস নামেও পরিচিত। সাক্ষাৎকার দেওয়ার সময় পুতিনকে বেশ শান্ত দেখা গেছে। সাধারণত কোনো সাক্ষাৎকারে যিনি প্রশ্ন করেন তার তুলনায় পুতিনকে শান্ত থাকতে খুব কমই দেখা যায়। তবে প্রশ্নকর্তা যদি হন রাশিয়ার বৈদেশিক নীতি বিষয়ক ঝানু বিশেষজ্ঞ সের্গেই কারাগানভ, তবে এমনটি হওয়ার কথা। ইসরায়েলি রাষ্ট্রদূতের আচরণে বিস্মিত জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র। ইসরায়েলি রাষ্ট্রদূত গিলাদের আচরণে বিস্মিত হয়েছেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক। তিনি বলেন, তারা ২৪ বছরের চাকরি জীবনে কোনো কূটনীতিককে এমন অপেশাদারী আচরণ করতে দেখেননি। ডুজারিক সাংবাদিকদের বলেন, সশস্ত্র সংঘাতে শিশুদের প্রতি আইন লঙ্ঘনকারী দেশগুলোর তালিকা সংবলিত একটি প্রতিবেদন আগামী ১৪ জুন নিরাপত্তা পরিষদের সভায় উপস্থাপন করা হবে। এর কয়েকদিন পর এ সিদ্ধান্তের কথা জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবে। তালিকায় ইসরায়েলের সেনাবাহিনীর নামও রয়েছে। ডুজারিক আরও বলেন, এ তথ্য জানাতেই কাজের অংশ হিসেবে তাদের একজন কর্মকর্তা জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত গিলাদকে ফোন করেন। অথচ গিলাদ ওই ফোন কলে কথোপকথনের ভিডিও করেন এবং অংশবিশেষ এক্স হ্যান্ডেলে প্রকাশ করেন, যার কারণে জাতিসংঘে নিযুক্ত এই ইসরায়েলি রাষ্ট্রদূতের উপর বিরক্ত জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র।